আসসালামু আলাইকুম। মিরাজ জয়েন করেছে। মিরাজ কেমন আছো? মিরাজ, আমাকে শোনা যাচ্ছে মিরাজ? আসসালামু আলাইকুম, তানভীর বিন লুকমান। আমাকে শোনা যাচ্ছে না মিরাজ, তানভীর? মিরাজ শোনা যাচ্ছে আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানভীর শোনা যাচ্ছে ইয়েস স্যার। আমাকে? ইয়েস স্যার। অনেকক্ষণ পরে তোমার ভয়েস পেয়েছি, এতক্ষণ তো ইনঅ্যাক্টিভ ছিলা। আচ্ছা, এত কানেক্ট ছিল না তাই? আমার। কারেন্ট ছিল না যে? না না, কানেক্ট অডিওতে। আচ্ছা, কানেক্টেড হয় না যে? ঠিক হুম, আছে। এখন হয়েছে। মিরাজের কোনো আওয়াজ তো পাচ্ছি না। মিরাজ শোনা যাচ্ছে আমাকে? রুহুল কায়সার জয়েন করেছে। কেমন আছো রুহুল কায়সার? রুহুল কায়সার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, তিনজন পার্টিসিপেন্ট পেয়েছে, দুজনের ভয়েস পেয়েছি, মিরাজের ভয়েস পাই নাই এখনো। ওকে, মিরাজ শোনা যাচ্ছে না? ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। প্রথমে স্ক্রিন শেয়ারিং এ যাব। দেখো তো আমার কম্পিউটারের স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। Welcome to South Asian Schools online presentation. তোমাদের সবাইকে সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের ক্লাস নিচ্ছি তোমাদের
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ জাবেদ। দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। পঞ্চম অধ্যায় বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ, লেকচার 4। পানি সম্পদ ব্যবস্থাপনার ধারণা। তোমরা তোমাদের বিজিএস বইয়ের 81 নাম্বার পৃষ্ঠা খুলে রাখো। 81 নাম্বার পৃষ্ঠা। ওকে স্যার। ওকে স্যার। পানি সম্পদ ব্যবস্থাপনার ধারণা। মিরাজ, তোমার ভয়েস পায় না কিন্তু অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, আঁকাআঁকি করবে না। মানুষ সহ জীব জগতের অস্তিত্বের জন্য পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ পানি না থাকলে আমরা কারো অস্তিত্ব থাকবে না। তাই পানি অত্যন্ত মূল্যবান সম্পদ। কৃষি এবং শিল্পের বিকাশে পানির ব্যবহার অপরিহার্য। কৃষি উৎপাদনে বলো, শিল্প কারখানায় বলো, সবখানে পানি ব্যবহার করা হয়। তাই শিল্পের বিকাশে আর কৃষি উৎপাদনে পানির ব্যবহার অপরিহার্য। বৃষ্টি থেকে পর্যাপ্ত পানি পাওয়া গেলেও শীতকালে এবং গ্রীষ্মকালে পানির অভাব দেখা যায়। আর এ সময় পানির অভাব হলে কৃষি, শিল্প এবং জীবনযাপন বিপন্ন হয়ে ওঠে, সংকটাপন্ন হয়ে ওঠে। সে কারণে সারা বছর পানির প্রাপ্তি, প্রবাহ এবং বন্টন নিশ্চিত রাখতে এই সম্পদের ব্যবস্থাপনা নিশ্চিত করতে হয়, যাতে সব সময় পানি পাওয়া যায়। শীতকালে, গ্রীষ্মকালে তোমার পানির পাওয়া, পানির সরবরাহ ঠিক রাখতে, নিশ্চিত রাখতে পানি ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। পানির পরিকল্পিত প্রাপ্যতা এবং ব্যবহারকে পানি ব্যবস্থাপনা বলা হয়। এই লাইনটা দেখাবো? হ্যাঁ বলো। এই লাইনটা দেখাবো? হ্যাঁ দেখাও। যে পানি ব্যবস্থাপনা কাকে বলে। ওকে, এরপরে হচ্ছে সাধারণত কঠিন, তরল এবং বাষ্পাকারে পানি থাকে। পানি তিনটি অবস্থায় থাকে, আমরা সায়েন্সে পড়েছি, যে কঠিন, তরল আর বাষ্পাকারে, বাষ্প আকারে। চারটা। হ্যাঁ হ্যাঁ, 4টা পর্যায়ে থাকে। বলো দেখি কি কি? প্লাজমা, কঠিন, তরল, বায়বীয়। তাই নাকি? আচ্ছা, এটা হচ্ছে সায়েন্টিফিক তোমার কি ডেফিনিশন। ঠিক আছে, ইয়েস স্যার। তোমরা ভালো জানবা যেহেতু সায়েন্সে পড়ো, জ্ঞানী মানুষ। ওকে, এরপরে হচ্ছে তাহলে বিজিএস বইতে যদি কোয়েশ্চেন আসে আমরা 4টা লিখবো না, তখন কিন্তু মিস্টেক হয়ে যাবে। তুমি ওইটাকে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, যে জায়গাতে পেয়েছো ওই সাবজেক্টে ওরকম লিখবা। আর যদি বিজিএস থেকে আসে তখন লিখবা 3 প্রকার, মানে 3টি অবস্থায় থাকে। ওকে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে তোমার শীত এবং শুষ্ক মৌসুমে পানির প্রাপ্তি। বাকি সবাই চলে গেছে। তাই নাকি? রুহুল কাইসার ওর চলে গেছে, আর মিরাজ। আচ্ছা, আফরিন জয়েন করেছে। আফরিন কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঠিক আছে, যারা চলে গিয়েছে ওনাদের প্যারেন্টস কে ফোন করব ক্লাস শেষ করে। ঠিক আছে। স্যার আপনার ক্লাসে তেমন কেউ করে না। তাই নাকি? হয়তো আমার সাবজেক্টটাকে অনেক ইজি মনে করে সবাই। আপনার ক্লাসে কেমন মজা লাগে আমার থেকে? এই যে তানভীরের মজা লাগে। আমারও ভালো লাগে, কিন্তু এবারে কোয়েশ্চেন দেখে স্যার একটু। স্যার কোশ্চেন ইজি আছে কিন্তু আমি পড়ি নাই, সেটা পারিনি। তানভীর বলতেছে পড়ে নাই, তো তোমারও মনে হয় ওরকম হয়েছে।
হয়তো পড়ালেখা কম হয়েছে বলে একটু কঠিন মনে হচ্ছে। হ্যাঁ 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 সেটাই। ইজি আসছে প্রশ্ন। আচ্ছা, এখন যে আমাদের তো সময় নেই, একটা বছর তো শেষ, ক্লাস 9 শেষ, এখন ক্লাস 10 একটু পড়ালেখা করতে হবে। আর স্যারের ক্লাসগুলো করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট। অন্তত ক্লাস করলে জি সাবজেক্ট স্যার। ইজি হয়, পড়ার সময় তখন দেখবে যে তোমার ইজি লাগতেছে, সব পরিচিত মনে হচ্ছে। কেমন? আর বিজিএস বইটাকে এত ইজি মনে করার কোনো দরকার নেই, এটা অনেক কঠিন, আমার কাছে অনেক কঠিন লাগে। অনেক ইনফরমেশন, অনেক তথ্যপত্র আছে, অনেক কিছু মনে রাখতে হয়, তাই না? ইয়েস স্যার। তোমার দেখা যাবে সব ইয়েস স্যার। সাবজেক্টে এ প্লাস আসলেও সহজে বিজিএস আসে না, সেজন্য এটাকে বেশি গুরুত্ব দিতে হবে, অন্তত হ্যাঁ স্যার। টাচিং এর মধ্যে রাখতে হবে। আমি অনেক ভালো ভালো স্টুডেন্ট দেখেছি তোমার বিজিএস এর কারণে গোল্ডেন আসে না। জি স্যার। ওকে, ঠিক আছে। পড়াচ্ছিলাম পানি সম্পদ ব্যবস্থাপনার ধারণা, যারা পরে জয়েন করেছো, শরফুদ্দিন আর আফরিন। আমরা মেইন বইয়ের 81 নম্বর পৃষ্ঠায় আছি। আচ্ছা, শীত এবং শুষ্ক মৌসুমে পানির প্রাপ্তি বা পানি পাওয়াকে নিশ্চিত করতে হলে নদ নদী, খাল, পুকুর, হাওর এবং বিলে পরিকল্পিতভাবে পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে। আর ব্যবস্থা করার মাধ্যমে পানি সম্পদ ব্যবস্থাপনা করা যায়, যাতে আমরা সব সময়ই একটি বছরের প্রত্যেকটা ঋতুতে, প্রত্যেকটা সিজনে, তোমার শীতকালে, গ্রীষ্মকালে যখন পানির অভাব দেখা যায়, ওই সময়ে যাতে আমরা পানি ঠিকভাবে পাই, সেই ব্যবস্থাপনাটাই হচ্ছে পানি ব্যবস্থাপনা। ওই সময় পানি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? পানি ধরে রাখতে হবে। যে পানি ধরে রাখার যেসব তোমার কি কি আছে, পুকুর আছে, নদ নদী আছে, হাওর আছে, বিল আছে, ওখানে পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে। আধুনিক কালে পানি সম্পদকে মানুষের কল্যাণে ব্যয় করার জন্য এর ব্যবস্থাপনার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। নতুবা এ সম্পদের অপব্যবহার, দুষ্প্রাপ্যতা, রাসায়নিকীকরণ নানা কারণে পরিবেশ বিপর্যয় হবে এবং জীবজগতের অস্তিত্ব বিপন্ন হবে। আমরা কি এই অংশটি বুঝতে পেরেছি? পানি সম্পদ ব্যবস্থাপনার ধারণা। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, জি পরের অংশে স্যার। আছে। বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তায় পানি সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, অনেক মানুষ আমাদের দেশে। এত মানুষের খাদ্য, পানি এবং অন্যান্য নিরাপত্তা বিধান করা বেশ কঠিন। তাই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলা খুবই কঠিন হয়ে উঠেছে। দিন দিন এদেশে ভূমি, পানি ও খাদ্য ব্যবস্থাপনা সহ নানা সমস্যা বৃদ্ধি পাচ্ছে। যদিও স্বাধীনতার 40 বছর, এখানে 40 বছরের কথা বলা হচ্ছে, কিন্তু অলরেডি আমরা 50 বছর পা দিয়েছি বা শেষ করেছি। স্বাধীনতার 40 বছরে জনসংখ্যা দ্বিগুণ বেড়েছে, জনসংখ্যা ডাবল হয়েছে, এতদিনে 3 ডাবল হয়েছে। খাদ্য উৎপাদন 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তারপর হচ্ছে এজন্য দেশে তেমন খাদ্য সংকট নেই, কিন্তু পানি দূষণ এবং দুষ্প্রাপ্যতা যেভাবে বেড়ে চলেছে, তাতে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। স্যার মিউজিক শুনতেছি। আচ্ছা, একটা ম্যাম কল দিয়েছেন। ওকে স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি, জি জি, আমি ক্লাস নিচ্ছিলাম। জি, একটু শর্ট করে বলে ফেলেন শুনি। জি জি, ওটা হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমি এসএমএস পেয়েছি, একটা এসএমএস পেয়েছিলাম যে আপনিও পেয়েছেন না? আচ্ছা, অ্যাডমিট কার্ডটা ওরা কুরিয়ারে পাঠিয়েছে, আমাকে গতকালকে কুরিয়ার থেকে ফোন দিয়েছে। আমার নিকট হ্যাঁ, নিকটস্থ আপনার ইয়েতে পোস্ট অফিসে গেলে পেয়ে যাব। আমি নিতে পারি নাই, আমি ওনার সাথে দেখা করে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, পোস্ট অফিসে পাঠিয়েছে আমার।
আমার কাছের আমার কাছেরটা হচ্ছে আপনার ইয়েতে ওই বদ্রহাটিয়ে পাঠিয়েছে। যদি না পান তাহলে ওখানে একটু ওই দিন পরীক্ষার দিন আর্লি যাবেন। পরীক্ষার দিন একটু আর্লি গেলে আপনি 1-1.5 ঘন্টা আগে গিয়ে বলবেন যে আপনি পান নাই। জি জি, আমারও 9:30। জি জি, আচ্ছা জি, ঠিক আছে। জি জি, আচ্ছা, ওকে ওকে, ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমাদের সাবিনা ম্যামের সাথে একটু কথা বলছিলাম। আচ্ছা, জি স্যার। Yes, sir. তাহলে বাংলাদেশের পানি এবং খাদ্য নিরাপত্তায় পানি সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব। আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম যে তোমার বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি দেশ, অনেক মানুষের দেশ আমাদের দেশ। যে এত মানুষের খাদ্য, পানি এবং অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করা বেশ কঠিন। তাই দিন দিন এদেশে পানি পাওয়া, তারপর তোমার জায়গার ব্যবস্থাপনা সহ নানা সমস্যা বৃদ্ধি পাচ্ছে। ওকে, যদিও স্বাধীনতা 40 বছরে জনসংখ্যা দ্বিগুণ বেড়েছে, খাদ্য উৎপাদন 3 গুণ বেড়েছে। এখন দেশে তেমন খাদ্য সংকট নেই, কিন্তু পানি দূষণ এবং দুষ্প্রাপ্যতা যেভাবে বেড়ে চলেছে তাতে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। যেভাবে পানির সমস্যা দেখা দিচ্ছে তোমার বিশেষ করে উত্তরাঞ্চলে, তাহলে তোমার পানির কি এই সংকটের কারণে, অভাবের কারণে খাদ্য উৎপাদন কি হতে পারে, ব্যাহত হতে পারে। সেই জন্য পানি সম্পদের ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের খাদ্য নিরাপত্তার স্থায়ী সমাধানে সকলকে কাজ করতে হবে। পানি ব্যবস্থাপনার জন্য যে উদ্যোগগুলো নিতে হবে সেগুলো হচ্ছে: এক নম্বর হচ্ছে পরিবেশ সংরক্ষণ। পরিবেশ সংরক্ষণ, নদ নদী, পুকুর, খাল বিল, তারপরে হচ্ছে বাউর এবং বনভূমির পরিবেশ রক্ষা করতে হবে। ওকে, এসব পরিবেশের তোমার যে পরিবেশ দূষণ, তোমার পানির পরিবেশ দূষণ থেকে, পানি দূষণ থেকে এসব পানির তোমার সংরক্ষণের যে জায়গা আছে এগুলোকে রক্ষা করতে হবে। 2 নাম্বার হচ্ছে পানির সৎ ব্যবহার নিশ্চিত করা। শুষ্ক এবং শীত মৌসুমে দেশের সর্বত্র পানির অপব্যবহার দূর করার নীতি এবং কৌশল বাস্তবায়ন করতে হবে। 3 নাম্বার হচ্ছে নদ নদীর নাব্য সংকট দূর করা। স্যার না বোমানি কালকে পুলি পড়া বলছেন না? হ্যাঁ, নাব্য মানে কালকে বলেছিলাম যে গভীরতা নষ্ট হয়ে যাচ্ছে। গভীরতা যেটা আছে ওখানে তোমার পলি এসে ভরাট হয়ে যাচ্ছে। কেমন? তো যেখানে পানি ছিল আগে, যেখানে যে গভীরতায় পানি ছিল, ওই গভীরতা যদি তোমার মাটি এসে ভরাট হয় তাহলে আর পানি থাকতে পারছে না। পানি না থাকতে পারার কারণে নদী শুকিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে নাব্য সংকট। আচ্ছা, তাহলে নদ নদীর নাব্য সংকট দূর করা। দেশের নদ নদীতে পলি পড়ে, এটা একটা তোমার মাটি এক প্রকার ভরাট হয়ে যাচ্ছে, ভরে যাচ্ছে। প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হয়, বন্যা কবলিত হয়ে পানি দূষিত হয়। এতে করে এটি থেকে পরিত্রাণের জন্য, রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। যেমন বন্যা নিয়ন্ত্রণ ও বাঁধ নির্মাণের দিকে নজর দিতে হবে। অনেক নদী শুকিয়ে যাচ্ছে, এসব নদ নদীকে খনন সম্পাদন করতে হবে। যে জায়গাটা শুকিয়ে যাচ্ছে ওটা আবার খনন করতে হবে, করতে হবে। স্যার রিজার্ভার মানে হচ্ছে তোমার যেখানে সংরক্ষণ করা হয়। রিজার্ভ মানে সংরক্ষণ করা, রিজার্ভার মানে হচ্ছে সংরক্ষণের জায়গা। কেমন? জমা করে রাখার, পানি ধরে রাখার জায়গা। বিভিন্ন ট্যাঙ্কে ধরে রাখতে পারো, হাউস টাইপের করে ধরে রাখতে পারো, পুকুর করে পানি ধরে রাখা যায়। মানে যেভাবে পানি জমা রাখবা সেটা হচ্ছে ওই জায়গা, জমা রাখার জায়গা হচ্ছে রিজার্ভার। ওকে, 4 নাম্বার হচ্ছে সংযোগ খাল এবং রিজার্ভার খনন করা।
বাংলাদেশের উত্তরাঞ্চলে পরিকল্পিতভাবে কয়েকটি রিজার্ভার খনন করা গেলে শুষ্ক মৌসুমে খাদ্য উৎপাদনে প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ হবে। তাহলে উত্তরাঞ্চলে যেহেতু পানির খুবই সমস্যা, খুবই অভাব, তাহলে আমাদেরকে ওখানেই কয়েকটি রিজার্ভার খনন করতে হবে, মানে পুকুরের মতো করে গর্ত করে তোমার পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে। ওকে, এরপর হচ্ছে লবণাক্ততা দূর করা। দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় সমুদ্রের পানির কারণে মাটি লবণাক্ত হয়ে পড়েছে। মাটির উপর পাতলা আবরণ পড়ে ফসল উৎপাদন নষ্ট করে দিচ্ছে। ওকে, তাহলে তোমার এই যে সমুদ্রের নিকটবর্তী লবণাক্ত পানির কারণে, লবণাক্ত পানি যেখানে আসে, যে জায়গাতে আসে ওই জায়গাতে একটা লবণের একটা আস্তরণ পড়ে। ওই লবণের আস্তরণের কারণে তোমার ফসল উৎপাদন হচ্ছে না, উৎপাদন ক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে। ফলে মিঠা পানির অভাবে মাছ চাষ, কৃষিকাজ এবং গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এসব এলাকায় মিঠা পানির সরবরাহকে স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন ধরনের বাঁধ নির্মাণ করতে হবে, যাতে সাগরের পানি ঢুকতে না পারে। এরপর হচ্ছে নদী ভাঙন রোধ করা। বর্ষাকালে কোনো কোনো অঞ্চলে নদী ভাঙনের ফলে নদীতে চর জাগে, নদী ভরাট হওয়ার উপক্রম হয়। দ্রুত সেসব सर चौड़ा पुल एक ही ना হ্যাঁ, सर चौड़ा पुल के एक ही চর চর আর পলি একই কি নাম? यस सर আচ্ছা, চর হচ্ছে তোমার যেখানে আগে নদী ছিল ওই জায়গাটা একদমই শুকিয়ে যাওয়া, একদম মাটি হয়ে যাওয়া, কেমন যেমন রাস্তার মতো Yes, হয়ে sir. যাওয়া, রাস্তায় আমরা হাঁটতে পারি না। তাহলে ধরো আগে একটা জায়গাতে Yes, sir. এক জায়গাতে নদী ছিল, सर যমুনা নদী হয়েছে হ্যাঁ হ্যাঁ, Yes, ওই sir. জায়গাতে এখন কি হয়েছে, চর উঠে গিয়েছে, ওখানে আর পানি নাই, ওখানে ফুটবল খেলা Yes, যাচ্ছে। sir. এইরকম পরিস্থিতি হওয়াকে বলে চর হয়ে যাওয়া। এটা তোমার বালিও হতে পারে, পলিও হতে পারে, যে কোনো জিনিস ওভাবে ভরাট হয়ে চর হয়ে যায়। আচ্ছা তোমরা দেখো নাই হয়তো সরাসরি, যারা একদম শহরে বড় হয়েছে। আমি দেখছি। যমুনা নদীতে গেছে যে এখানে সাদা সাদা পুরো একটা মাঠের মতো গেছে। আচ্ছা আচ্ছা, আমরা তো ওইরকম চরে অনেক খেলেছি, ফুটবল খেলেছি মাতামুড়ি নদীর চরে। কি বলেন? ঠিক আছে, তাহলে কি হয়, এভাবে ভরাট হওয়ার কারণে চর জাগে, নদী ভরাট হওয়ার উপক্রম হয়। দ্রুত সেসব ভাঙন রোধ করার জন্য নদীতে ড্রেজিং সম্পন্ন করতে হবে। ড্রেজিং হচ্ছে একটা বিশেষ ব্যবস্থা, যেটি করলে তোমার নদী ভাঙন আর হয় না। ওকে, একটা টেকনিক্যাল ব্যবস্থা। এরপর হচ্ছে পরিমিত সার এবং কীটনাশক ব্যবহার করা। যা আমাদের দেশে দীর্ঘদিন থেকে কৃষিকাজে অপরিমিতভাবে সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। অর্থাৎ যতটুকু দরকার কীটনাশক বা সার, কীটনাশক হচ্ছে তোমার বিভিন্ন পোকা মারে, ফসলে যে বিভিন্ন পোকা হয়, পোকা মারার জন্য একটা ওষুধ স্প্রে করে, যাকে কীটনাশক বলে। আর সার হচ্ছে তোমার দ্রুত ফলন হওয়ার জন্য, ফলন ভালো হওয়ার জন্য ব্যবহার করা হয়। তাহলে যতটুকু একটা পরিমাণ আছে ব্যবহার করার, তার চেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয় আমাদের দেশে। আর বেশি পরিমাণে ব্যবহার করার কারণে নদীর পানিতে ধুয়ে গিয়ে এসব কীটনাশকের তোমার কীটনাশক ওষুধের যে তোমার অতিরিক্ত অংশ, সেটি নদীতে গিয়ে পড়ে ও এভাবে পানি দূষণ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে জয়েন করেছো এতক্ষণ পরে? রায়ান ইমানি, রায়া ইমানি, ঠিক আছে, তোমাকে স্বাগতম আমাদের স্কুলের অনলাইন ক্লাসে। ওকে, আমরা আগামী ক্লাস থেকে ঠিকভাবে ঠিক সময় জয়েন করব। তুমি কোত্থেকে? কেমন? ঠিক আছে, তুমি তো অনেকদিন জয়েন করো না, অনেকদিন পর আসতেছে, অনেকদিন পরে এক্সামও আসছো। দিচ্ছ না। ওকে, তারপরও স্বাগতম, আমরা আশা করছি তোমাকে আগামী ক্লাস থেকে নিয়মিত পাবো। না স্যার, তখন ওরা আবার আচ্ছা, জি স্যার। তাহলে আমরা সার আর কীটনাশক পরিমিতভাবে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করব, এর চেয়ে বেশিও না কমও না। এরপর হচ্ছে বিজ্ঞান আর প্রযুক্তির সদ্ব্যবহার।
বিজ্ঞান আর প্রযুক্তির সদ্ব্যবহার। কেমন? দেশের পানি সম্পদকে মানুষের জীবন জীবিকার উন্নয়নে কাজে লাগাতে হবে। একই সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধিতে বৈজ্ঞানিক ধ্যান ধারণা এবং শিক্ষার প্রসার ঘটাতে হবে। প্রযুক্তির ব্যবহারে যত্নবান হতে হবে। দেশের পানি সম্পদ সারা বছরের সকল চাহিদা পূরণ করতে পারলে দেশে কৃষি এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে। সারা বছর যদি আমরা পানি ব্যবহার করাকে যদি নিশ্চিত করতে পারি, তাহলে কৃষি উৎপাদনটা বৃদ্ধি পাবে। সে কারণে প্রথমে পানির নিরাপত্তা বিধান করতে হবে, তাহলে খাদ্যের নিরাপত্তাও নিশ্চিত হবে। অর্থাৎ পানির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা না গেলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, কারণ খাদ্য উৎপাদনের জন্য পানি লাগে, কৃষিকাজে পানি প্রয়োজন হয়। এর জন্য দেশে জাতীয় পানি নীতিমালা যথাযথভাবে কার্যকর করার প্রতি দৃষ্টি দিতে হবে। অর্থাৎ সরকারি পর্যায়ে যে পানির যে একটা নীতিমালার যে কর্তৃপক্ষ আছে, ওনাদেরকেও দৃষ্টি দিতে হবে। আর আমাদেরকে যে যার জায়গা থেকে যাতে পরিবেশ সংরক্ষণ থাকে, পরিবেশ ঠিক থাকে, দূষিত না হয়, সবাইকেই খেয়াল রাখতে হবে। ওকে, আমরা ক্লাসের প্রায় শেষ দিকে চলে এসেছি। পুরো ক্লাসের উপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। নো স্যার। কোনো প্রশ্ন নেই না? ওকে, নাই তাহলে স্যার। আমার প্রশ্ন আছে, কিন্তু আমি একটু প্রশ্ন Yes, করে sir. ফিনিশ করে দিব। ওকে, তাহলে প্রথম অংশে যাচ্ছি, পানি সম্পদ ব্যবস্থাপনার ধারণা। যাকে জিজ্ঞেস করব সেই অ্যান্সার দিবা। আচ্ছা, তাহলে প্রথমে তানভীর বলো যে পানি সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে? তুমি মার্ক করে রেখেছিলা। পানির পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবহারকে পানি ব্যবস্থাপনা বলে। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। এরপরে আফরিন বলো দেখি, সাধারণত জি স্যার, বলেন। পানি কয়টি অবস্থায় থাকে? তিনটি অবস্থায় থাকে। কি কি? কিন্তু বৈজ্ঞানিক ভাষায় 4টা। তুমি আফরিন? তিনটি জি কি স্যার। বলো তো আফরিন? স্যার ভুলে গেছি। ভুলে গিয়েছো? আচ্ছা, স্যার একটু একটু মনে বলে করার দেন। চেষ্টা করো, মনে করে বলো। না স্যার, সিরিয়াসলি ভুলে গেছি। তাই নাকি? আচ্ছা, জি স্যার। তিনটি অবস্থায় থাকে। কেমন? একটা হচ্ছে জি কঠিন স্যার, অবস্থা। কি বলেন? স্যার এটা তো ক্লাস মানে বাচ্চাও জানে। কঠিন মানে হচ্ছে কঠিন তরল বায়বীয়। আচ্ছা, ওটা না, ও যে বললো যে বৈজ্ঞানিক কোন ইয়াতে আছে তার জন্য আচ্ছা, হচ্ছে, মানে তানভীর, আর গুলা হ্যাঁ, হতে পারে নাকি তার জন্য। স্যার আমি হ্যাঁ, কনফিউজ ছিলাম, তানভীর তো এই গুলিয়ে জন্য আমি দিয়েছে। আমারটা ঠিক বলতেছিলাম আছে, না ঠিক স্যার। আছে, ঠিক আছে। জি স্যার। কঠিন, তরল আর বায়বীয়, ঠিক আছে। জি স্যার, এটা তো সবাই তাহলে পারে। পরের অংশে আমরা যাচ্ছি এখন। এই অংশ থেকে প্রশ্ন করবো এখন। স্বাধীনতার 40 বছরে খাদ্য উৎপাদন কয় গুণ বেড়েছে? দ্বিগুণ। হয় নাই? কে দ্বিগুণ পারবা? হয়েছে। হ্যাঁ, সরি, 3 গুণ। আমি জনসংখ্যা বলছি। ঠিক আছে, খাদ্য উৎপাদন বেড়েছে 3 গুণ, জনসংখ্যা বেড়েছে 2 গুণ। 2 গুণ। ঠিক আছে। এরপরে হচ্ছে এই অংশটি, লাস্ট অংশ। পানি ব্যবস্থাপনায় যেসব উদ্যোগ নিতে হবে তার মধ্যে পরিবেশ সংরক্ষণটা কিভাবে করব বলবে শরফুদ্দিন। স্যার আমি বলবো? শরফুদ্দিন বলে কিনা দেখি। আচ্ছা, শরফুদ্দিন, শোনা যাচ্ছে আমাকে? শরফুদ্দিন,
কোনো রেসপন্স নেই, রেসপন্স পাচ্ছি শুধু দুজনের। তারপরে হচ্ছে দেখি ইমানি বলো দেখি। মানে ইমানি, ও এখন মিউট করে রাখছে। তাই হোসেন তাহলে ঠিক আছে, তানভীর বিন লোকমান বলো দেখি। তুমি নদ নদীর নাম, কথাগুলো বোঝা যাচ্ছে না ভালো করে। আচ্ছা ভালো করে বোঝা যাচ্ছে না, আচ্ছা বলো দেখি। পরিবেশ সংরক্ষণ, স্যার আমি বলি। যে কিভাবে পরিবেশ সংরক্ষণ করে আমরা যে পানি ব্যবস্থাপনায় উদ্যোগ নেব। আমি বলি। তুমি বললে নদ নদীর নাব্য সংকট দূর, এটা বলো দেখি। দেশের নদ নদীগুলো পলিপরে ভরাট হয়ে যাচ্ছে। প্রায় প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল বন্যা কবলিত হয়ে পানি দূষিত হয়। এটি থেকে পরিত্রাণের জন্য প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা যেমন বন্যা নিয়ন্ত্রণ ও বাঁধ নির্মাণের দিকে নজর দিতে হবে। অনেক নদী শুকিয়ে গেছে। এসব নদ নদীতে খনন সম্পাদন করলে পানির প্রবাহ এবং সংরক্ষণ সম্ভব হবে। তাদের কৃষি ও শিল্পের জন্য প্রয়োজনীয় পানি পাওয়া যাবে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ইমানি বলো দেখি। লবণাক্ততা দূর করা, লবণাক্ততা কিভাবে দূর করব? স্যার ওর মনে কানেকশন স্লো। আচ্ছা, কানেকশনে মনে হয় প্রবলেম আছে। আফরিন বলো। আফরিন, লবণাক্ততা কিভাবে দূর করব, দূর করে পানি ব্যবস্থাপনায় উদ্যোগ নেব? চলে গেছে মনে হয়। ওকে, হয়তো স্পিকার অন দেখা যাচ্ছে, মনে হয় আওয়াজ এখন করছে। যে কিভাবে আমরা লবণাক্ততা দূর করব, দূর করে পানি ব্যবস্থাপনায় উদ্যোগ নেব। 5 নাম্বার পয়েন্ট। হ্যাঁ ও আচ্ছা, আমি এতক্ষণ ছিলাম না, সরি স্যার। ঠিক আছে, 5 নাম্বার পয়েন্টে একটু বলো লবণাক্ততা কিভাবে দূর করব। কিভাবে দূর করব? স্যার আমি বলি। আচ্ছা বলো স্যার আমি বলতেছি। বলো। দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় সমুদ্রের পানির কারণে মাটি লবণাক্ত হয়ে পড়েছে। মাটির উপর পাতলা আবরণ পড়ে ফসল উৎপাদন নষ্ট করে দিচ্ছে। ফলে মিঠা পানির অভাবে মাছ চাষ, কৃষিকাজ, গাছপালা ইত্যাদি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব এলাকায় মিঠা পানির সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন ধরনের বাঁধ নির্মাণ করতে হবে। তাহলে পানি এবং খাদ্য নিরাপত্তার জোরদার হতে পারে। ওকে, ভেরি গুড। দেখি তানভীর বলো তাহলে আবার, কিভাবে নদী ভাঙন রোধ করব? বর্ষাকালে কোনো কোনো অঞ্চলে নদী ভাঙনের ফলে নদীতে চর জাগে, নদী ভরাট হওয়ার উপক্রম হয়। দ্রুত সেসব ভাঙন রোধ ও নদীতে ড্রেজিং সম্পন্ন করে পানির প্রাপ্যতা নিশ্চিত করার প্রতি সতর্ক দৃষ্টি দিতে হবে। ওকে, ঠিক আছে। যেহেতু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এখন থেকে বাড়ির কাজ দিব আমরা, বাড়ির কাজ করব। বাড়ির কাজ হচ্ছে পানি সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে। একটু বড় করে আমরা অনুধাবনমূলক প্রশ্নের জন্য শিখবো। শুধু একটা প্রশ্ন দিয়েছি, কেমন? আজকে যা পড়িয়েছি এগুলো হচ্ছে তোমার মনে রাখার জিনিস, মুখস্থ করার জিনিস না, বুঝার জিনিস। জি স্যার। তাই এখান থেকে তেমন প্রশ্ন করার দরকার নেই। শুধু একটি প্রশ্ন দিলাম, যে এরকম একটি প্রশ্ন পরীক্ষায় প্রায় সময় দেখা যায়। পানি সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বুঝো, পানি সম্পদ ব্যবস্থাপনা ব্যাখ্যা করো। অনুধাবনমূলক 2 নম্বরের জন্য আমরা একটু বড় করে শিখব, এই অংশটি শিখব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ যারা ঠিক সময়ে জয়েন করেছো, রেসপন্স করেছো। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একই অধ্যায়ের পরের অংশ নিয়ে ধন্যবাদ সবাইকে। ওকে স্যার।
SW ডব্লিউ স্যার কেউ করে না এক্সামের মধ্যে। এই পানি সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে? কেমন? স্যার কিন্তু পরীক্ষা আমরা এখন করে দিও না, স্যার যাবে করব আমি। আমাদের অ্যাপসে নিই, কেমন? তোমার কি দেখি না, জি আমরা স্যার। এখন হোয়াটসঅ্যাপে জি এসডব্লিউ নিই না, আমরা অ্যাপসে ঢুকে ওখানে চেক করে দিই, কেমন? আমরা যেভাবে রেজাল্ট দিই ওভাবে জি এসডব্লিউ স্যার। দেওয়া হয়। পাবলিশ যখন হবা তখন তোমরা দেখবা তোমাদের এসডব্লিউ তে কি ভুল আছে, মানে কেমন হয়েছে সেটা দেখতে পাবা। ওকে, ঠিক আছে, আল্লাহ জি স্যার। হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওকে স্যার, আসসালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।